আলোঘর প্রকাশনা নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ এই অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন আর আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের সমাজের বরেণ্য মানুষদের সঙ্গে কথা বলি, জানি তাদের ব্যক্তিজীবনের কথা, জানি তাদের কর্মজীবনের কথা। তারই ধারাবাহিকতায় আজ আমরা যার সঙ্গে কথা বলবো তিনি 21শে পদকপ্রাপ্ত আলোকচিত্রী এবং লেখক নাসির আলী মামুন। ভাইয়া কেমন আছেন? ভালো আছে ভাইয়া, একেবারে ছোটবেলা থেকে আসবো, বড় মানুষটা যখন ছোট ছিল তখন কেমন ছিল জীবনটা? খুব সংক্ষেপে বলতে হয় যে ছোটবেলায় কৈশোরে যখন আমি বই পড়া শুরু করেছি, বাইরের বই, স্কুলের পাঠ্য বইয়ের বাইরে, তখন আমি ছিলাম একজন অসুখী কিশোর। অর্থাৎ ছবি আঁকতে চাইতাম এবং অনেকের জীবনী, আত্মজীবনী, সেই বই কিনে পড়তে চাইতাম। সেগুলি কেনার সাধ্য ছিল না, পয়সা ছিল না। কিন্তু তারপরে আমি নীলক্ষেত, নিউ মার্কেটের আশেপাশে যে ফুটপাতে বই বিক্রি হতো সেই সব জায়গায় গিয়ে পিক্টোরিয়াল বই যেগুলো বা ম্যাগাজিন, দেশি এবং বিদেশি, সেগুলিতে আমি পাতা উল্টে উল্টে শুধু ছবি দেখতাম বেশি। এবং যেসব বইয়ের মধ্যে ছবি, বিশেষ করে কালার ছবি, সেগুলির প্রতি এক ধরনের নিবিড় আকর্ষণ। এবং একই সঙ্গে আমার বাসায় যে পত্রিকাটা আসতো, সেই পত্রিকায় বিভিন্ন দেশের নিউজ প্রিন্টের পৃষ্ঠার মধ্যে প্রেসিডেন্ট, লেখক, সাহিত্যিক, কবি, শিল্পী, বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, তাদের ছবি আমি কাটতাম আমার আব্বা পত্রিকা পড়ার আগেই। এই যে একটা বিখ্যাত মানুষদের প্রতি এক ধরনের অবসেশন এবং শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাদের সম্পর্কে জানার যে একটা আগ্রহ এবং কৌতূহল, সেটা কিন্তু ছোটবেলা থেকে। কিন্তু আরেকটা বিষয় আমরা জানি যে আপনি যে ক্লাসে পড়তেন এর উপরের ক্লাসের বইয়ের প্রতি আগ্রহ ছিল আপনার। হ্যাঁ, আমার ওই কৈশোরে আমি বিএ ক্লাসের বাংলা বই, বিশেষ করে ইতিহাস এবং জীবনীমূলক কিছু যদি থাকতো তাদের বইয়ের মধ্যে, বাংলা সাহিত্যের বইয়ের মধ্যেও থাকতো লেখকদের সম্পর্কে, সেগুলি খুব নিবিড়ভাবে পাঠ করতাম। এবং লেখকদের যে ওই ক্লাসের তাদের যে ছোট্ট একটা বায়োগ্রাফি থাকতো প্রত্যেকের লেখার সঙ্গে, সেগুলো আমি পড়ার চেষ্টা করতাম যে কে কী লেখে, সে কোথাকার, তার জন্ম কোন জায়গায়। আর কোনো কোনো বইয়ের মধ্যে আবার ছবি থাকতো, সেগুলি লাইব্রেরিতে গেলে দেখতাম সেই পিক্টোরিয়াল বইগুলির প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি থাকতো। এবং প্রায় বইয়ের ছবিতে দেখতাম, বইতে পড়ছি আমি, কিন্তু ছবি দেখে আমার একটা ধাক্কা লাগতো যে ছবিগুলি সব উনি আসলে দেখতে যেমন, যেমন কবি জসিমউদ্দিন, ডক্টর কাজী মোতাহার হোসেন, ইব্রাহিম খাঁ, এদেরকে তো আমি আমার ক্যামেরা লেন্সের মধ্যে দিয়ে বহুবার দেখেছি। কিন্তু যখন আমি দেখিনি, ছোট্ট বয়স আমার, ক্লাস 6-7 পড়ি, তখন সেই বিএ ক্লাসের, এমএ ক্লাসের বা পাঠ্য বই ছাড়াও যে লাইব্রেরিতে বই পাওয়া যেত, সেগুলি দেখে হতাশ হতাম যে তাদের ছবির সঙ্গে তাদের আসল চেহারার কোনো মিল নেই। অর্থাৎ ওই ছবিগুলি স্টুডিওতে তোলা। তখনই আমাকে স্ট্রাইক করতো যে এইসব মানুষের, আমি এইসব বিখ্যাত লেখকদের কাছে আমি যাব এবং আমি নিজে তাদের ছবি তুলবো, মানে প্রকৃত চেহারাটা তুলে আনবো। জি জি। ভাই, এখন তো মোবাইলের যুগ, সেখানে যার হাতে মোবাইল আছে তার হাতেই ক্যামেরা আছে। কিন্তু যে সময়টার কথা আমরা শুনছি, সে সময় ক্যামেরা একটা মানে দেখার মতো বস্তু ছিল। কয়েক গ্রাম খোঁজ করলেও বা কয়েক এলাকা খোঁজ করলে একটা ক্যামেরা পাওয়া যেত না। সেই সময় থেকে আপনার মনে হলো যে আপনি ছবি তুলবেন, তার মানে ক্যামেরা সম্পর্কিত বিষয়। প্রথম কখন কিভাবে আপনার হাতে ক্যামেরা আসলো? আপনি যেটা বললেন, গ্রামে বা মফস্বল শহরে, গ্রামে কোনো ক্যামেরা তখন ছিল না আসলে। এই রাজধানী ঢাকায় 70-এর দশকে আমি একটা জরিপ চালিয়েছিলাম, সেটা 74 সাল থেকে 79 সাল পর্যন্ত। তার মধ্যে দেখলাম যে 71-এর মুক্তিযুদ্ধের পরপর বা 70-এর নির্বাচনের পরপর এই বাংলাদেশে রাজধানী ঢাকায় 150টির মতো ক্যামেরা ছিল। যারা শৌখিন ফটোগ্রাফার, তাদের বিভিন্ন বনে পরিবারের বাড়িতে, যেমন বিশেষ করে ধানমন্ডি, পুরনো পল্টন, র্যাঙ্কিন স্ট্রিট, ওয়ারি, ওই এলাকাগুলিতে, তখন তো গুলশান বনানী হয় নাই, এবং ওই সব সমস্ত এলাকায় ঢাকায় ঘুরে ঘুরে স্টুডিওগুলিতে খবর নিতাম যে কারা আপনাদের এখানে ছবি তুলতে আসে, কাদের নিজস্ব ক্যামেরা, তারাই বলতে পারতো স্থানীয় স্টুডিওগুলি। তখন একটা হিসাব করে আমি দেখলাম 1979 সালের দিকে যে 150টির মতো ক্যামেরা ছিল 70, 71, 72 সালের দিকে। তারপর ধীরে ধীরে স্বাধীন মুক্ত বাংলাদেশ, তখন বিদেশে যাচ্ছে আমাদের দেশের মানুষজন, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সিম্পোজিয়ামে, নানা অনুষ্ঠানে, তখন তারা আসার সময় একটা ক্যামেরা নিয়ে আসছে অনেকেই। ক্যামেরা এইভাবে বাড়তে থাকলো। কাজে যেই বস্তুটি অত্যন্ত মহামূল্যবান, সোনা মণিমাণিক্যের চাইতে অত্যন্ত মূল্যবান একটি ক্যামেরা 70-এর দশকের শুরুর দিকে,
সেই ক্যামেরাটা আমার মতো একজন অর্বাচীন এবং কিশোরের পক্ষে ধারণ করা সম্ভব ছিল না, কেনা তো অসম্ভব ছিল, কেউ দিত না এই কারণে যে আমি তো ফটোগ্রাফি কিছু জানি না, কে আমাকে ক্যামেরা দিবে? আর ক্যামেরা তো প্রত্যেকটা বাড়িতে একটা রেস্ট্রিক্টেড আইটেম, একটা জাদুঘরে বা সিন্ধুকে রাখার মতো বস্তু। ক্যামেরাটা এত মূল্যবান ছিল, একটা আকর্ষণ ছিল আমাদের, কিন্তু ভাই, বিশেষ করে আপনার আমার হাতে ছিল। প্রথম কখন আসলো আপনার হাতে? আমার হাতে ক্যামেরা প্রথম আসলো 1967 সালে। আমি তখন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়ি। সেই ক্লাসে থাকতে আমার বাসার সামনে একটা স্টুডিও, নেহার নাম একটা স্টুডিও ছিল। আমরা তখন গ্রিন রোড স্টাফ কোয়ার্টারে থাকতাম। সেই স্টুডিও নেহারের মালিক এবং তাদের যারা ফটোগ্রাফি স্টুডিওর মধ্যে ছিল কর্মচারী এবং যিনি ছবি তুলতেন, তার সাথে আমার একটা সখ্যতা গড়ে উঠেছিল। আমি প্রায়ই যেতাম, দেখতাম তারা কিভাবে ছবি তুলে স্টুডিওর মধ্যে। তখন আমি চিন্তা করতাম যে স্টুডিও যেভাবে ছবি তোলে এবং যাদের ছবি যে লাইট দিয়ে তোলে, আমি সম্পূর্ণ এর বিপরীতে যাব। অর্থাৎ আমি এমন একটা পরিস্থিতি তৈরি করব এই বাংলাদেশে যে মানুষ বা বিখ্যাত মানুষ যারা সেলিব্রিটি, বিখ্যাত লেখক, সাহিত্যিক, সাংবাদিক, সঙ্গীতকার, রাজনীতিবিদ, তারা যেন স্টুডিওতে না যায়, তারা আমার ক্যামেরার সামনে যাতে বসে। কাজেই আমি স্টুডিওর বাইরে একটা আলাদা জগৎ তৈরি করার করার চেষ্টা করলাম, যে মানুষ ঘরের মধ্যে যেভাবে থাকে, যেই পরিস্থিতির মধ্যে থাকে, লেখক শিল্পীরা বিশেষ করে তাদের ঠিক ওই রকম ছবি তোলার চেষ্টা করতাম। খালি গায়ে, গেঞ্জি গায়ে, বা দাড়ি শেভ করে নাই, বা এমনকি দাড়ি শেভ করছে কবি শামসুর রহমান 70-এর দশকে, সেই ছবিও আমি তুলেছি, আমাকে অনুমতি দিয়েছে। এইরকম অনেক প্রাইভেট মোমেন্ট স্টুডিওতে তো আসলে ওই রকম প্রাইভেট মোমেন্ট থাকে না, ওগুলি পরিকল্পিত ছবি। আপনি আসলে দেখতে যাবেন না এবং আপনি হাসতে পারবেন না, পাসপোর্ট ছবিতে যা হয়। কিন্তু মানুষ, বিশেষ করে বিখ্যাত মানুষজন, বিখ্যাত লেখক, তারা আসলে ঘরে কি করে, ঘরে দেখতে কেমন, যখন পড়ার টেবিলে বই পড়ে বা লিখে, তখন তার কি অভিব্যক্তি হয়, তার মুহূর্তটা কেমন হয়, সেগুলি আমি আমার ক্যামেরার মধ্যে দিয়ে ধরার চেষ্টা করেছি। সেইটা আমি 80-র দশকে কামিয়াব হলাম। অর্থাৎ 80-র দশকের থেকে আমার শুরু হয়ে গেল পত্র পত্রিকায়, মিডিয়ায় এবং প্রকাশনা জগতে লেখকদের ছবি বিশেষ করে পরিবর্তন করা। তখন আমি বললাম যে স্টুডিওর এই ছবি, এই চেহারার এই মানুষটি আসলে ওই মানুষ না, কিন্তু এটা একটা কৃত্রিম ছবি, এই ছবি আপনারা ব্যবহার করবেন না। আমি এই যেই ছবি তুলি, এই ছবি দেখেন, তখন তারা নড়ে চড়ে উঠলো, আমার ছবি ব্যবহার করা এই যে শুরু হয়ে গেল। ভাই, একটা বিরতি নিয়ে আসি। অবশ্যই। দর্শক, আপনারা দেখছেন আলগুর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন নাসির আলী মামুন। আমরা তার কথা শুনছি, আরও কথা শুনবো বিরতির পর। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলগুর প্রকাশনী নিবেদিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন নাসির আলী মামুন। ভাইয়া, আপনার শৈশব পরবর্তী সময়, বিশেষ করে আপনার শুরুর সময়টা নিয়ে কথা বলছিলাম আমরা। তারপর আপনার হাতে ক্যামেরা আসলো। আমার হাতে ক্যামেরা আসলো, আসলে হাতে ক্যামেরা আসলো বলা যাবে না। আমি আমার সততার বিনিময়ে অন্যদের কাছ থেকে, বিশেষ করে স্টুডিওগুলির কাছ থেকে ক্যামেরা ধার নিতাম। তখন যে বললাম যে ঢাকা শহরে ক্যামেরা ছিল প্রায় 150-র মতো 70-এর দশকের শুরুতে। ধীরে ধীরে তারপরে 1টা 2টা 3টা করে ক্যামেরা আসা শুরু হলো। কিন্তু ক্যামেরা পেতাম স্টুডিওর দিকে। তখন স্টুডিও ছুটির দিন ছিল রবিবার, ওই ছুটির দিনে ওদের একটা ক্যামেরা অনেক সময় ধার নিতাম, তাও কেউ দিতে চাইতো না। তো বাসার কাছে যাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল ভালো, যে স্টুডিওর সঙ্গে নেহার, বিশ্বাস করতো, তাদের কাছে বলতাম যে 4 ঘন্টা পরে ক্যামেরা দিব, কিন্তু দিয়ে আসতাম 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে কাজ করে। এই যে একটা থ্রিলিং, যে ক্যামেরাটা নিয়ে ঠিক মতো ব্যবহার করে, একটা দাগ না লাগিয়ে ক্যামেরাটা পরিষ্কার করে মুছে টুছে একটা ব্যাগে করে নিয়ে আবার দিয়ে আসতাম, ওরা অবাক হয়ে যেত যে এত সুন্দরভাবে ক্যামেরা দিয়ে আসলাম ওদের কাছে। এবং ওরা দেখতে উল্টাপাল্টে যে কোনো দাগ নেই। কাদের ছবি তুলেছ, যখন আমি তাদের নাম বলতাম, ওরা বিস্মিত, অবাক, যে ওই বয়সে এইসব মানুষদের কাছে যাওয়া কি সম্ভব ছিল? আমি বলি, যাওয়া তো সম্ভব, আমি তো শুরু করেছি। তখন সবচেয়ে বড় বিপত্তি হলো যে বাংলাদেশে কারা বিভিন্ন ক্ষেত্রে খ্যাতিমান ব্যক্তিত্ব, বিশেষ করে কারা বড় লেখক, সৃষ্টিশীল লেখক, আমি জানতাম না। আর বাংলাদেশে তখন কোনো স্ট্যাটিস্টিক্সের ছিল না। একটাই সাহিত্য পুরস্কার ছিল, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। তো বাংলা একাডেমিতে আমি গেলাম, তার আগেও আমি নিয়মিত বাংলা একাডেমিতে বিভিন্ন অনুষ্ঠান দেখতে যেতাম। এবং ওই যে বললাম, বিভিন্ন ক্ষেত্রে বিখ্যাত ব্যক্তিরা আসলে দেখতে কেমন, আর বইয়ের মধ্যে তার চেহারাটা কেমন, 60-এর দশকে এবং 70-এর দশকে, দেখলাম না, একদম মিলে না তার আসল চেহারার সাথে। যে আমার সামনে সে বক্তৃতা দিচ্ছে, কবিতা আবৃত্তি করছে অথবা সঙ্গীত পরিবেশন করছে, তার তো বইয়ের মধ্যে ওই ছবি, পাসপোর্ট সাইজের ছবি, তার চেহারা মেলে না।
তো এইসব দেখে 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 এক একজনের কাছে যাই আর বলি আপনি 5 জন 10 জনের নাম দেন। অনেকের নাম দিয়ে দিত, অনেকে বলতো যে তোমার তালিকাটা দেখি, দেখাতে গেলে বিপত্তি, বলতো যে না এইটা উনি তো আমার 5 বছর পরে লেখা শুরু করেছেন, তুমি তার ছবি তুললে আর আমার ছবি আমি ছবি তুলতে দিব না, এরকম অভিমানও করেছিল। তা আমি তখন একটু কৌশলের অবলম্বন করা শুরু করলাম। আমি বললাম যে দেখেন আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ, আপনাদের সময় নাই, স্টুডিওতে গিয়ে যে আপনারা ছবি তোলেন, 70-এর দশকের কথা বলছি, আপনারা অর্থ ব্যয় করেন, সময় ব্যয় করেন, আমি স্টুডিও হয়ে আপনাদের বাসায় আসব এবং আপনাদের ছবি আমি প্রিন্ট করে দিব। সেই ছবি তুলে দ্রুত তাদেরকে ছবি দেওয়া শুরু করলাম। তখন এই যে আস্থা হলো, তাদের সঙ্গে একটা বন্ধুত্ব হলো, আত্মিক একটা সম্পর্ক হলো। একটা সময়ে গিয়ে বিষয়টাই এমন হয়ে গেল যে মানে হয় না, আমাদের একটা রাস্তা থাকে বা অনেকগুলো রাস্তা থাকে যে অভিনয় করলে শেষ গন্তব্যটা এটা, পড়াশোনা করলে শেষ গন্তব্যটা এটা, ছবি আঁকলেও একটা গন্তব্য আছে, কিন্তু ছবি তুলে কোনো গন্তব্যে যাওয়া যায়, সেই সময় তো এই আইডিয়াটা একেবারে নতুন না আশপাশের মানুষের জন্য বা আপনার জন্য। আমি আসলে আমার পূর্বসূরি আলোকচিত্র শিল্পী যারা এই বাংলাদেশে, তাদের কাজগুলি আমি দেখতাম। তখন অবজারভার সানডে ম্যাগাজিন ছিল, ট্যাবলয়েড সাইজের, খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি সেখানে ছাপা হতো, সাদা কালো, বাংলাদেশের ফটোগ্রাফারদের, বাইরেরও কিছু কিছু ছাপা হতো। সেই সব ছবি দেখে তো আমি বিস্মিত হতাম, কিন্তু আমি তখনই ভাবতাম যে যারা ল্যান্ডস্কেপ নির্ভর ফটোগ্রাফি করেন অথবা সিটিস্কেপ, মানুষের জীবনযাপন, নদী, নৌকা, ফুল, পাখি, নিসর্গ নিয়ে কাজ করেন যেসব ফটোগ্রাফাররা, তাদের চাইতে আমি সম্পূর্ণ আলাদা নতুন একটা উপত্যকা বা নতুন একটা ফ্রন্টিয়ার আমি উদ্বোধন করব। তা আমি ওই পোর্ট্রেট ফটোগ্রাফি বাংলাদেশে প্রথম উদ্বোধন করলাম মুক্তিযুদ্ধের পরপর। তো আমি সেটা উদ্বোধন করতে গিয়ে আমি তো বললাম যে আমার তালিকা ছিল না, তালিকা ধীরে ধীরে হয়ে গেল। তখন অনুভব করলাম যে আমার এই যে সমস্ত ছবি, এই ছবির একটা প্রদর্শনী করা দরকার, মানুষকে দেখানো দরকার। তো প্রথম প্রদর্শনী হলো বাংলা একাডেমিতে 77 সালে, আমার জীবনের প্রথম প্রদর্শনী। দেখেন বাংলা একাডেমি, তারা কোনো গ্যালারি না, আয়োজন করলো বাংলা একাডেমির অর্থায়নে এবং প্রচুর মানুষ আসলো বাংলা একাডেমির মূল ভবনের, সেই পুরনো ভবনের 4 তলায়। বেগম সুফিয়া কামাল দোতলার উপরে উঠতে পারেন না, তাকে কোলে করে তোলা হলো। এবং বাংলাদেশের এমন কোনো কবি সাহিত্যিক নাই যারা 47-এর আগে বাঙালি মুসলমান লেখক হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন কলকাতাতে, তারা তখনও জীবিত। যেমন জসিমউদ্দিন প্রয়াত হয়েছেন তখন, কবি আব্দুল কাদির, বেনজির আহমেদ, খান মোহাম্মদ মঈনুদ্দিন, বন্দে আলী মিয়া, বেগম সুফিয়া কামাল এবং আরও ওই সময়ের সব বড় বড় সাহিত্যিক, অধ্যাপক মনসুর উদ্দিন, তারা সবাই কিন্তু প্রদর্শনী দেখতে আসলো। এবং তারা প্রত্যেকে আমাকে যে প্রেডিকশন করেছেন, আমি সৃষ্টিকর্তার কৃপায় আমি তাদের সেই যে লেখার মধ্যে তারা যে আমাকে অ্যাপ্রিসিয়েশন করেছেন যে আমি যে একটা সংগ্রহশালা করব বা করতে চাই, সেইটা আমি সেই দিকেই কিন্তু আমি যাচ্ছি আসলে। ওই প্রসঙ্গে যাব, আপনার যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সে বিষয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা ভিন্ন বিষয়, সেটা হচ্ছে আপনি একটা উপাধি পেয়েছেন কিংবা একটা বিশেষণ পেয়েছেন, যে বিশেষণটার সঙ্গে আমরা পরিচিত এবং আজকাল ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে সেখানে ব্যবহৃত হয়। যেমন কেউ যখন ছবি তুলে দেয়, তার ক্রেডিট দিতে গিয়ে আমরা লিখি যে ছবির কবি, কিন্তু এই ছবির কবি এই বিশেষণটা আপনাকে দেওয়া মূলত, অর্থাৎ ছবির কবি আমার সামনে বসা, আর বিশেষণটা দিয়েছিলেন কবি শামসুর রাহমান। একটু পেছনের গল্পটা শুনবো। কবি শামসুর রহমান আমার অত্যন্ত প্রিয়জন। 2004 সালে ওনার একটি কবিতার বই, গোরস্থানে কোকিলের করুণ আহ্বান, এই বইটি তিনি আমাকে উৎসর্গ করেছেন এই বলে যে ক্যামেরার কবি নাসির আলী মামুনকে। পরে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি তো কবি না, আমি বলে যে না, তুমি যেই ছবি তোলো, এই যে আলো ছায়ার খেলা করো, ওর মধ্যে অনেক বাক্য রচনা থাকে, ওর মধ্যে কবিতা থাকে, এই যে চিত্রকল্প আমরা বলি না, তোমার ছবির মধ্যে চিত্রকল্প আছে, ঘটনা আছে, কাহিনী আছে, ফিকশন আছে। এই একই নামে 2011 সালে কৃতদাসীর হাসি নামে কবি আল মাহমুদ আরেকটি বই উপহার দেন, তাতেও লেখেন ক্যামেরার কবি নাসির আলী মামুনকে। তা আমি মনে করি যে এই যে তারা বলেছেন দুই কবি, এই মহাকবি বাংলা সাহিত্যের, বাংলা ভাষার, আমার সময়ের, আমার কাছে এটা একটা বড় জাতীয় পুরস্কারের চাইতে বড় সম্মাননা। এখন যদি আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিয়ে একটু কথা বলি, আপনার মুখ থেকেই শুনবো বিস্তারিত একটু। আমি তো প্রথম যখন 77 সালে এক্সিবিশন করলাম, তখন একজন দর্শক লিখলেন, সব কিছু নিয়ে যেতে চাই জাদুঘরে।
নিচে তার নাম ডেজিগনেশন, তিনি জাদুঘরের মহাপরিচালক। আমি তখন চমকে উঠলাম, বিদ্যুতায়িত হলো ওই একটা লাইনের মধ্যে, যে আমার এইসব ছবি সে নিয়ে যেতে চায় জাদুঘরে, তার অর্থ কি? এই ছবিগুলি তাহলে জাদুঘরে স্থান পেতে পারে কোনো একদিন। আমি তখন থেকে ছবি তোলার পাশাপাশি বিখ্যাত মানুষদের হাতের লেখা চিঠি, পাণ্ডুলিপি, ডায়েরি এগুলো সংগ্রহ করা শুরু করলাম, অটোগ্রাফ সংগ্রহ করা শুরু করলাম। এবং 80-র দশকের শুরুর থেকে যারা কোনো সময় ছবি আঁকেন না, তাদের দিয়ে ছবি আঁকাতাম, লেখকদের দিয়ে বিশেষ করে। তারা ছবি আঁকেন তো, তারা আঁকতো। আমি যখন প্রথম কারাগারে যাই 1974 সালের 17ই মার্চ, ঢাকা কেন্দ্রীয় কারাগারে, আমার জন্ম যেখানে, কেন্দ্রীয় কারাগারের উল্টা দিকে যে মৌলভীবাজার আড়ত এলাকাটা, সেখানেও কিন্তু আমি একজন লেখকের সঙ্গে ছিলাম, কবির সঙ্গে ছিলাম, আল মাহমুদ। এবং তার সঙ্গে যে সখ্যতা, যোগাযোগ, সেখানেও আমাকে জীবনকে অনেক ঋদ্ধ করেছে। সেও বলেছেন, তখন তিনি বলতেন যে এই যে এত ছবি তুলছো তুমি, এগুলি দিয়ে ছবির বই করবে আর এগুলার একটা সংগ্রহশালা করবে। সেই সংগ্রহশালাটাই এখন ফটোজিয়াম নাম দিয়ে আমি একটু মিউজিয়াম করতে চাই। ভাইয়া, কথা তো এগোচ্ছে, কতটুকু বলা যাবে জানি না, কিন্তু আরেকটা বিরতি নিয়ে আসতে হবে। দর্শক, আপনারা দেখছেন আলোকের প্রকাশনী বিহিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন আলোকচিত্রী নাসির আলী মামুন। আমরা তার কথা শুনছি, আর কিছু কথা শুনবো বিরতির পর। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমি, ইকবাল খন্দকার। আপনারা দেখছেন আলোকের প্রকাশনী বিহিত শিক্ষা সংস্কৃতি অনির্বাণ। আমাদের সঙ্গে আছেন আলোকচিত্রী এবং লেখক নাসির আলী মামুন। ভাইয়া, আপনার কথা শুনছি, আপনার লেখালেখি নিয়ে কথা বলবো একটু পরে। তার আগে ভিন্ন একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে আমাদের যারা পৃষ্ঠপোষক আলোকের প্রকাশনা, তারা একটা কাজ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে বইমেলা করেন। অর্থাৎ যারা খুব সহজে ঢাকার বইমেলায় আসতে পারে না, কিংবা বইয়ের কাছাকাছি যেতে পারে না, পাঠ্য বইয়ের বাইরের বইয়ের কথা বলছি, তাদের খুব কাছাকাছি বই নিয়ে যান তারা বইমেলার মাধ্যমে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আজকে যে অনুষ্ঠান, আমাদের যে অনুষ্ঠান নিবেদনের ব্যাপারে যারা স্পন্সর করে, আলোঘর প্রকাশনা, আলোঘর প্রকাশনী, তারা যেই আয়োজনটা করছে সারা বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের গ্রামাঞ্চলে, উপজেলায় এবং মফস্বল শহরগুলিতে বইয়ের মেলা, আমি তো মনে করি তারা একটি আন্দোলন করছে। এই আন্দোলন এমন একটা সময় করছে তারা, যখন তথ্য প্রযুক্তি এবং বই পড়া একটা সাংঘর্ষিক পরিস্থিতির মধ্যে চলে গেছে। কাজেই আমি তাদেরকে সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই। ভাইয়া, আপনার বইয়ের প্রসঙ্গে যদি যাই, আপনার 23টা বই প্রকাশিত এখন পর্যন্ত। জি। আপনার প্রথম লেখা কবি জসিমউদ্দিনের উপরে ছিল বিচিত্রায়। সেই লেখাটা, সেটা আসলে 1976 সালে। ভাইয়া, ওই লেখাটা সম্পর্কে জানবো। কবি জসিমউদ্দিন প্রয়াত হয়েছেন, তখন আমি শাহাদাত চৌধুরী ভাইয়ের কাছে ছবি নিয়ে যাই, কবি জসিমউদ্দিনের ছবি যে ছাপার জন্য। আমি নিজেই যাই। তিনি তখন বললেন, আমরা তো ছবি ছাপবো, তুমি যেহেতু অনেকগুলি ছবি তুলেছ, আপনি বললেন আপনি করে, তো আপনি কি একটা লেখা দিতে পারবেন, স্মৃতিকথা? আমি বললাম যে পারবো। তো কোনো মতে একটা লেখা লিখে নিয়ে গেলাম। তখন লিখলাম নাসির আলী মামুন নামটা। তিনি দেখে বললেন যে না, আপনার নাম কি? আমি বললাম যে আসল নাম নাসির আলী খান। বলে যে না, আমরা তো ডাক নাম দেই না। তো নাসির আলী খান নামে আমার ওই লেখাটা, প্রথম লেখা প্রকাশিত হয় 76 সালের এপ্রিল মাসে। সেই জসিমউদ্দিন সম্পর্কে 3টা লেখা তখন ছিল, একটা ঔপন্যাসিক দিলারা হাশেম, আর একটা কবি অসীম শাহ, আরেকটি লেখা আমার স্মৃতিকথা। তো এখনও খুবই ওই লেখাগুলি দেখলে আমি নস্টালজিক হয়ে যাই, যে আমার জীবনের প্রথম লেখা শাহাদাত ভাইয়ের হাত দিয়ে বিচিত্রা ছাপা হয়েছিল। তারপরে বহুকাল আমি লিখি নাই, কিন্তু আবার আমি কলম ধরলাম 80-র দশকে। তখন আমার মনে হলো যে এই যে আমার একটা বর্ণাঢ্য জীবন এই অর্থে যে বিভিন্ন ক্ষেত্রে এই যে বিখ্যাত লেখক, সাহিত্যিক, তারপরে সঙ্গীতকার, রাজনীতিবিদ, এই যে বিভিন্ন ক্ষেত্রে ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের মানুষগুলির সাথে আমার যে যোগাযোগ, ছবি তুলতে গিয়ে যে তাদের মুহূর্ত আমি ক্যামেরায় বন্দি শুধু করছি না, অনেক কথা তাদের সাথে হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে, এদের আমি আমার আত্মজীবনীতে এদের আমি ধরে রাখবো। পিক্টোরিয়া অটোবায়োগ্রাফি লেখার জন্য 80-র দশকের মাঝামাঝি থেকে আমি লেখা শুরু করলাম। তো অনেক লেখা আমি এই পর্যন্ত লিখেছি, তো বেশিরভাগই ট্র্যাশ। তারপরে আমি আবার লেখা ধরলাম 90-এর দশকে, যে আমি আসলে ফিকশন আকারে আমার আত্মজীবনী লিখব, পিক্টোরিয়াল অটোবায়োগ্রাফি। সেই জন্য আমি লেখা আরম্ভ করেছি, কলাম ধরেছি। আমি 3টা উপন্যাস লিখেছি, ইত্তেফাক, ঈদসংখ্যা ছাপা হয়েছে, তার মধ্যে 2টা বইও ছাপা হয়েছে। সেই উপন্যাসও কিন্তু লেখকদের নিয়ে।
প্রথমটা লিখলাম আমি শিল্পী এস এম সুলতানকে নিয়ে উপন্যাস, দ্বিতীয়টা উস্তাদ বাবা আলাউদ্দিন খানকে নিয়ে, তৃতীয়টা কবি জসিমউদ্দিনকে নিয়ে আমি লিখলাম পূর্ণাঙ্গ উপন্যাস। তো বইয়ের সংখ্যা 23। ঠিক বইয়ের আছে, সংখ্যা মোট তথ্য 23টি। আচ্ছা, আপনার একটা স্বীকৃতি এসেছে, স্বীকৃতি হয়তো অনেক এসেছে, তবু রাষ্ট্রীয় এত বড় একটা স্বীকৃতি, আপনি একুশে পদক পেয়েছেন। একটু জানবো, যেদিন জানলেন যে আপনি পদক পাচ্ছেন সেদিনের স্মৃতি কথা। যেদিন পদক পাচ্ছি জানলাম, একেবারে খুবই যে আহ্লাদিত, খুব খুশি তা না, কারণ তার আগের 5 বছর আমি 2100 পদক পাবো বলে প্রত্যেক বছর আমি মানে প্রস্তুতি আমার ছিল। কারণ যারা, আপনি জানেন যে 2100 পদকে প্রস্তাবক থাকে, এবং যিনি পদক পাবেন তিনি প্রস্তাবক সংগ্রহ করে জমা দেন। এটা একটা প্রক্রিয়া আমাদের দেশে। কাজেই 5 বছরই মনে হয়েছিল আমি পাবো, কিন্তু পাইনি। ষষ্ঠবার আমি যখন জমা দিলাম কাগজপত্র, তখন আমি পেলাম। তো খুবই আনন্দিত, নানা কারণে, যে রাষ্ট্রীয় স্বীকৃতি একটা খুব দরকার ছিল। ভাইয়া, শেষ প্রশ্ন, পরিবার, যেখানে আমরা যাই দিন শেষে, সেই পরিবারে কারা আছেন? আমার স্ত্রী নাজমা, আমার একমাত্র সন্তান, অন্যতম, তার স্ত্রী অন্তি, উনি ডাক্তার, তাদের 2 সন্তান, আরিশ এবং আনবির, আমার 2 নাতি, তারা এখন স্কুলে যায়। আমার পরম আনন্দের মানে কেন্দ্রবিন্দু তারা। তাদের সঙ্গে আমি গল্প করি, খেলি, আড্ডা দিই। কাজে আমি যে এখন ছবি তুলি গত কয়েক বছর যাবৎ, আমার নাতিদের অনুপ্রেরণা। এই যে 73 বছর বয়সে আমি এখন 7 দিনে 7 দিনই কাজ করতে পারি। বাহ। কাজে এদের যে প্রাণ ও শক্তি এদের কাছ থেকে আমি পাই, সেই জন্য আমার পরিবারের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আপনার প্রতিও কৃতজ্ঞ আমরা, আপনি আমাদের সময় দিয়েছেন। ভালো থাকবেন আপনি। আপনাকে, আপনার দর্শকদের এবং প্রকাশক যারা এই আয়োজনটি করেছে অনুষ্ঠানের সবসময়, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম 21শে পদকপ্রাপ্ত আলোকচিত্রী এবং লেখক নাসির আলী মামুনের সঙ্গে। জানছিলাম তার ব্যক্তি জীবনের কথা, জানছিলাম তার কর্মজীবনের কথা। এখন বিদায় নিব আমরা আমাদের অতিথিকে বই উপহার দেওয়ার মধ্য দিয়ে। এই অনুষ্ঠানটি প্রচার হয় প্রতি রবিবার রাত 8:30টায়, আর প্রচারিত পর্বগুলো দেখা যায় জিটিভির ইউটিউব চ্যানেলে। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আল্লাহ হাফিজ।